পৌষ সংক্রান্তি কি, কোন মাহাত্ম্যের কারণে এই উৎসব পালন করা হয়? নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। উত্তরায়ণ কাল হল মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 6 মাস এবং দক্ষিণায়ন হল শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ এই 6 মাস। পৌষ মাসের শেষ দিন সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে একে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়। অর্থাৎ মানুষের উত্তরায়ণের 6 মাস দেবতাদের একটি দিন এবং মানুষের দক্ষিণায়নের 6 মাস দেবতাদের একটি রাত। রাতে মানুষ যেমন দরজা জানালা প্রধান ফটক বন্ধ করে ঘুমিয়ে পড়েন, তেমনি দেবতাগণও রাতে অর্থাৎ দক্ষিণায়নে সব কিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এই সময় বাইরে থেকে প্রবেশ করার সুযোগ নেই, অর্থাৎ দক্ষিণায়নে দেবলোক পুরোপুরি বন্ধ থাকে। আবার দেবতাগণের রাত পৌষ সংক্রান্তির দিন শেষ হয় বলে পরবর্তী সূর্য উদয়ের ব্রহ্ম মুহূর্ত থেকে দেবতাগণের দিবা শুরু হয়। উক্ত সময়ে স্বর্গবাসী এবং দেবলোকের সকলের নিদ্রা ভঙ্গ হয় এবং নিত্য ভগবত সেবামূলক ক্রিয়াদি শুরু হয়ে থাকে। এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান, নামযজ্ঞ, গীতাপাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে আনন্দময় করে তোলেন। অন্যদিকে গঙ্গাপুত্র ভীষ্ম তার পিতা শান্তনু থেকে বর পেয়েছিলেন যে তিনি যখন ইচ্ছা মৃত্যুবরণ করতে পারবেন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের বিশ্ববিখ্যাত বীর মহাপ্রজ্ঞা, সর্বত্যাগী ও জিতেন্দ্রীয় মহাপুরুষের ভীষ্মের মহাপ্রয়াণের স্মৃতির জন্য পৌষ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে। উল্লেখ্য, কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষের 4 জন সেনাপতির মধ্যে তিনি প্রধান সেনাপতি ছিলেন। উভয় পক্ষের যুদ্ধের 10ম দিবসে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব সেনাপতি অর্জুনের শরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে ভীষ্মদেব রথ থেকে পড়ে যান, কিন্তু তিনি মাটি স্পর্শ না করে 58 দিন তীক্ষ্ণ সরসজ্জায় শুয়ে উত্তরায়ণের অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিন যোগবলে দেহত্যাগ করেছিলেন। গ্রাম বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় ভোরবেলা আগুন লাগানো হয় খড় ও বাঁশ দিয়ে বানানো স্তূপে। এটি মূলত পিতামহ ভীষ্মদেবের চিতা স্বরূপ। পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পড়তে থাকে, যার জন্য একে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি বলা হয়। শাস্ত্রমতে ভীষ্মদেব মৃত্যুর পর ভাগবত ধামে যাননি। তিনি ছিলেন দৌ মতান্তরে দু নামক অষ্টবসু, যিনি মহর্ষি বশিষ্ঠের অভিশাপগ্রস্ত হয়ে ইহলোকে মনুষ্য হিসাবে কৃতকর্ম ভোগের জন্য জন্ম নিয়েছিলেন। তাই তার পুনরায় দেবলোকে যাওয়ার কথা, কারণ তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা। দক্ষিণায়নের সময় দেবলোকে রাত্রি, সেই সময় সেখানকার সব কিছুই বন্ধ থাকে। ভীষ্মদেব যদি দক্ষিণায়নে দেহত্যাগ করতেন, তার লোকে প্রবেশ করার জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো। তিনি ইচ্ছা মৃত্যু বরণ করেছিলেন বলে ভেবে দেখলেন দক্ষিণায়নে মহাপ্রয়াণ ঘটলে দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখান থেকে উত্তরায়ণের প্রতীক্ষা করাই ভালো, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে, যার ফলে সকলেরই মঙ্গল হবে। দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে, এই ভেবে তিনি দক্ষিণায়নে শরীরত্যাগ না করে উত্তরায়ণে শরীরত্যাগ করেছিলেন। দীর্ঘ 58 দিন সরসজ্জায় অবস্থানের পর পৌষ সংক্রান্তির দিন তিনি তার দেহত্যাগ করেন। তবে মকর সংক্রান্তি ভারতীয় উপমহাদেশের ভিন্ন ভিন্ন উদযাপন করা হয়। অনেক মানুষ গঙ্গাসাগরের মতো স্থানে স্নান করেন এবং সূর্যদেবের উপাসনা করেন। এটি ভারতের দক্ষিণাঞ্চলে আনন্দ উৎসবের সঙ্গে উদযাপিত হয়, যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকে সংক্রান্তি নামে, তামিলনাড়ুতে পঙ্গল নামে এবং পাঞ্জাবে লোহরি নামে। মকর সংক্রান্তিতে অনেক মেলার আয়োজন করা হয়, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল কুম্ভ মেলা। এটি প্রতি 12 বছরে 4টি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয়: হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিকে। এই দিন মর্তে এসেছিলেন গঙ্গা। রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন এবং গঙ্গাসাগরের এই জল সাগরে পতিত হয়েছিল, যা কপিল মুনির অভিশাপ থেকে তাদের মুক্তি দেয়। তাই এই পুণ্যের স্নান হয়। লোকবিশ্বাস, পৌষ সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান করলে পাক মুক্তি হয় বলে বিশ্বাস করা হয়।
এই দিন পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র বিশাল মেলা বসে, যা তীর্থযাত্রা ও উৎসবের মিলনস্থল। পুত্র শনির গৃহে যান সূর্যদেব। পৌষ সংক্রান্তিতে সূর্যদেব শনিদেবের রাশি মকরে প্রবেশ করেন, যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় তিল ও গুড় দিয়ে তৈরি খাওয়া হয় এবং পবিত্র নদীতে স্নান করলে সূর্য ও শনি উভয়ই কৃপা লাভ হয়, যা জীবনে সুখ সমৃদ্ধি আনে এবং কষ্ট দূর করে বলে বিশ্বাস করা হয়। এটি শীতের সমাপ্তি ও দীর্ঘদিনের শুরুর প্রতীক এবং ফসল কাটার উৎসব বটে, যা উত্তরায়ণ নামে পরিচিত। গীত গোবিন্দের রচয়িতা বৈষ্ণব কবি জয়দেব গোস্বামীর স্বাদ থাকলেও গঙ্গা স্নান করার বাসনা তার অর্থাভাবের জন্য পূরণ হয়নি। তার বাড়ি ছিল বীরভূম জেলার অজয় নদীর তীরস্থ কেন্দুলি গ্রামে। ভক্তদের মনস্কামনা পূরণের জন্য দেবী গঙ্গা তাকে আশ্বাস দিয়েছিলেন যে প্রতি বছর এই দিন অজয় নদীর পুণ্যলীলা গঙ্গা বাড়ি প্রবেশ করে অজয় নদী ও গঙ্গার মতো মোক্ষদায়ক হয়ে উঠবে। তাই কেন্দুলিতেই ভক্ত জয়দেবের মনস্কামনা পূরণ হয়েছে। সাধক কমলাকান্ত ভট্টাচার্য গঙ্গার আশীর্বাদে বর্ধমানে বসেই দামোদর নদীতে পূর্ণ স্নান করেছিলেন। অসুর সংহার। প্রচলিত বিশ্বাস অনুসারে মকর সংক্রান্তির দিন বিষ্ণু সমস্ত অসুরকে বধ করে তাদের মস্তক মন্দিরা পর্বতে পতিত করেন। এটি অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার দিন হিসাবেও বিবেচিত করা হয়। 14ই জানুয়ারি এবং 15ই জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে মূলত নতুন ফসলের উৎসব পৌষ পার্বণ উদযাপিত হয়। নতুন ধান, খেজুরের গুড় এবং পাটালি দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করা হয়। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এই উৎসব শুরু হয়। এই দিনে দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত সাগরদ্বীপে মকর সংক্রান্তি উপলক্ষে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে পুণ্য স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। আউনি বাউনি বাগলওয়া পৌষ সংক্রান্তি উপলক্ষে পাল্টি শস্য উৎসব। এই উৎসবে ক্ষেতের পাকা ধান প্রথম ঘরে তোলা উপলক্ষে কৃষক পরিবারে পালনীয় অনুষ্ঠান বিশেষ। হেমন্তকালে আমন ধান ঘরে প্রথম তোলার প্রতীক হিসেবে কয়েকটি পাকা ধানের শীষ ঘরে এনে কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করা হয়। পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তির দিন 2-3টি ধানের শীষ বিনুনি করে আউনি বাউনি তৈরি করা হয়। শীষের অভাবে ধানের শীষ, মূলোর ফুল, সর্ষে ফুল, আম পাতা ইত্যাদি গেঁথে আউনি বাউনি তৈরি করারও রেওয়াজ রয়েছে। এই আউনি বাউনি ধানের ঘোলা ইত্যাদির ওপর এবং খড়ের চালে গুজে দেওয়া হয়। বছরের প্রথম ফসলকে অতি পবিত্র ও সৌভাগ্যদায়ক বলে মনে করা হয়। এটি পবিত্র ঘটে সারা বছর ধরে সংরক্ষণ করা হয়। এই আউনি বাউনি বলা হয়। নানা দেশে এই উৎসব নানা রকমভাবে পালন করা হয়। বাংলাদেশে পুরান ঢাকায় পৌষ সংক্রান্তি সাকরাইন নামে পরিচিত। ভারতবর্ষের মতো একটি উষ্ণ অঞ্চলে ভ্রমণের জন্য সবচেয়ে আরামপ্রদ সময় শীতকাল। এখানে বিভিন্ন ধরনের খাবার এবং অন্যান্য উপহার ছাড়াও পৌষ মেলার মাধ্যমে পৌষ সংক্রান্তি উদযাপিত হয়। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে বাউল গানের আসরও বসে। পৌষ সংক্রান্তির দিন বাঙালিরা সারাদিনব্যাপী ঘুড়ি ওড়ায়। এই দিন ঘুড়ি ওড়ানোর জন্য তারা আগে থেকেই ঘুড়ি বানিয়ে এবং সুতায় মাঞ্জা দিয়ে প্রস্তুত থাকে। পৌষ পার্বণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পালিত একটি হিন্দু লোক উৎসব। বাংলা পৌষ মাসের সংক্রান্তিতে এই উৎসব পালন করা হয়। এই দিন হিন্দুরা পিঠে প্রস্তুত করে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করেন। প্রাচীনকাল থেকেই দেবতায় পুজোয় পিঠের অর্ঘ্য প্রদানের রীতি রয়েছে। মধ্যযুগের ধর্মপুজোয় মদ্য মাংসের সঙ্গে পিঠে নৈবেদ্য দেওয়া হতো। তবে দেবতার পুজোয় নিবেদনের জন্য বছরের বিভিন্ন সময় বিভিন্ন প্রকার পিঠে প্রস্তুত করার বিধান রয়েছে। তবে গ্রীষ্মকালে পিঠে পুলি রুচিকর নয় বলে বর্ষা বা শীতকালেই এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বছরের বিভিন্ন সময় অনুষ্ঠিত পিঠে পর্বের মধ্যে পৌষ সংক্রান্তির পৌষ পার্বণই সর্বাপেক্ষা প্রসিদ্ধ। এই দিনটি হিন্দু পঞ্জিকায় মকর সংক্রান্তি নামে পরিচিত। প্রাচীন হিন্দুরা এই দিনটিতে পিতৃপুরুষ অথবা বাস্তুদেবতার উদ্দেশ্যে তিল কিংবা খেজুর গুড়ের তৈরি তিলুয়া এবং নতুন ধান থেকে উৎপন্ন চাল থেকে তৈরি পিঠের অর্ঘ্য প্রদান করতেন।
এই কারণে পৌষ সংক্রান্তির অপর নাম তিলুয়া সংক্রান্তি বা পিঠে সংক্রান্তি। এই প্রাচীন উৎসবের একটি রূপ অদ্যাবধি পিঠে পার্বণের আকারে বাঙালি হিন্দু সমাজে প্রচলিত। মধ্যযুগের বাংলা মঙ্গল কাব্যে নানা প্রকার পিঠে ও পিঠে গড়ার বিচিত্র সব উপাখ্যানের উল্লেখ রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।